নমস্কার। আজকের গল্পের নাম কুসুম ফুল। মিতুলকে ওর সব বান্ধবীরা বিয়ে করতে মানা করেছিল, কিন্তু নিজের মা বাবার কথাও ফেলতে পারেনি। ওরা আর্মির মেজর সায়নের সঙ্গে মিতুলের বিয়ে ঠিক করেছিলেন। মিতুল ওর মা বাবার একমাত্র মেয়ে, সুন্দরী, সুশ্রী, লেখাপড়া জানে, নাচেও দারুণ। মাঝে মধ্যে ওর নাচের অনুষ্ঠানও থাকে, খুবই প্রাণবন্ত। ওদিকে সায়ন লেখাপড়া শিখে আর্মিতে চাকরি নিয়ে হিমাচল প্রদেশে পোস্টেড। বিয়েটা যেহেতু দুই পরিবার মিলে ঠিক করেছিল, তাই বিয়ের আগে ওদের নিজেদের মধ্যে সেভাবে কোনো পরিচয় গড়ে ওঠেনি। মিতুলের সাথে সায়নের একবার কিছু সময়ের জন্য দেখা হয়েছিল, যখন সায়নরা মিতুলকে দেখতে ওদের বাড়িতে এসেছিল। সায়নের লম্বা চওড়া চেহারা দেখতে সুন্দর দেখে মিতুলের পছন্দ হয়েছিল। সায়ন যেহেতু আর্মিতে আছে, সেজন্য অনেকেই মিতুলকে বিয়ে করতে বারণ করেছিল, কারণ সেনা কর্মীদের কখন কি হয় কেউ জানে না। তাছাড়া এই বিয়ে হলেও মিতুলকে শ্বশুরবাড়ির কাছেই থাকতে হবে। যখন সায়ন ছুটি পাবে তখন ওদের দেখা হবে। যাই হোক, সায়নের সাথে মিতুলের বিয়েটা হয়েই গেল। ফুলশয্যার রাত তখন প্রায় রাত 1টা বাজে। সায়ন মিতুলের কাছে আসে। সায়ন ওর সাথে নানা ধরনের গল্প করতে থাকে, নিজের সম্বন্ধে অনেক কথা মিতুলকে বলে। মিতুলও মন দিয়ে ওর কথা শোনে। মাঝে মাঝে সায়ন মিতুলের কি পছন্দ না পছন্দ জেনে নেয়। সায়নের কথা শুনতে শুনতে মিতুলের ঘুমে চোখ বুজে আসছে। দেখি সায়ন সেটা বুঝতে পেরে ওকে বলে, রাত প্রায় শেষ হয়ে আসছে, তুমি একটু ঘুমিয়ে নাও। মিতুল চোখ বোঝে, আর সায়ন ওর মাথায় হাত বোলাতে থাকে। সকালে মিতুল ঘুম থেকে উঠে দেখে সায়ন তখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত সায়নের মুখটা এখনও ভালো করে দেখল। ওর শান্ত শিশুসুলভ মুখ দেখে মিতুলের মায়া হয়। গতকাল রাতটা তো ওদের ফুলশয্যার রাত ছিল। বন্ধুরা তো কত কি বলেছিল, সায়ন নাকি ও সব কিছু ছিনিয়ে নেবে, নিজেকে নাকি সায়নের কাছে সমর্পণ করতে হবে। কই, সেই সব তো কিছুই হলো না। সায়ন তো গায়ে হাত পর্যন্ত দেয়নি। সব পুরুষ এক রকমের হয় না। পরনের কাপড় গুছিয়ে ও বিছানা থেকে নামে। একটা নতুন লাল তাদের শাড়ি নিয়ে বাথরুমে ঢোকে। স্নান সেরে শাড়িটা পরে বেরিয়ে এসে দেখে সায়ন তখনও ঘুমোচ্ছে। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে আত্মীয় স্বজন তখনও রয়েছে। মিতুল সোজা রান্নাঘরে যায়। মিতুলকে রান্নাঘরে আসতে দেখে সায়নের মা অমলা দেবী হৈ হৈ করে উঠল। এ কি, তোর কাল বউ ভাত হয়েছে আর আজই রান্নাঘরে? যা যা এখান থেকে। মিতুল হেসে বলল, আপনাকে একটু সাহায্য করতে এসেছি, যদি কিছু কাজ থাকে। অমলা দেবী বললেন, শোনো মেয়ের কথা, কাজ করার অনেক সময় পাবি, আর তুই আমাকে আপনি করবি না। তোর মাকে কি তুই আপনি বলিস? ঠিক আছে মা, এসেছিস যখন সায়নের জন্য কফিটা তাহলে নিয়ে যা। কফি নিয়ে নিজের ঘরে ফিরতে ফিরতে মিতুল এত ভালো শাশুড়ি পাওয়ার জন্য ভগবানকে মনে মনে ধন্যবাদ জানায়। ঘরে এসে দেখে সায়ন এখনও ঘুমাচ্ছে। সায়নের গায়ে হালকা ধাক্কা দিলে ও জেগে যায়। মিতুলকে দেখে বলে, তুমি উঠে পড়েছ? হ্যাঁ, এবার তুমি ওঠো, অনেক বেলা হয়ে গেল। সায়ন উঠে বসলে মিতুল কফির কাপটা এগিয়ে দেয়। সায়ন কফিতে চুমুক দিলে মিতুল ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সায়ন বলে, একটু বসো মিতুল। বসলে সায়ন বলে, তোমার স্নান হয়ে গিয়েছে দেখছি অনেকক্ষণ, তুমি তো তখন ঘুমোচ্ছিলে, এত তাড়াতাড়ি উঠলে? রাতে তো তেমন ঘুম হয়নি। ঘুমিয়েছি তো সায়ন হেসে বলে। হ্যাঁ তা ঠিক, আমার ঘুম কেড়ে নিয়ে নিজে ঘুমালে, মানে তুমি ঘুমিয়ে গেলে আর আমি বসে থাকলাম, যদি তুমি ওঠো এই আশায়। এমা, আমি সেটা বুঝিনি, তাই তো মিস হয়ে গেল কি তোমার আদর খাওয়া। ধূত, মিতুল হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। হানিমুনে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। হাতে সময় কম, সায়ন বেশি দিনের ছুটি পায়নি, তাই এর মাঝে বিয়ে আর হানিমুন দুটোই করে নেবার পরিকল্পনা। সায়ন এই ব্যাপারে মিতুলের মতামত নেবার সময় পায়নি। মিতুল ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সায়ন তাড়াতাড়ি কফি খাওয়া শেষ করে স্নান করতে ঢোকে। টাওয়ালটা সঙ্গে নিল না। সেই সুযোগে বাথরুম থেকে মিতুলকে ডাকে। মিতুল, টাওয়ালটা দেবার সময় সায়ন বলে, একটু কথা আছে, দাঁড়াও। বলো। সায়ন টাওয়েল পরে বাথরুম থেকে বেরিয়ে আসে। তারপর বলে, হানিমুনে কোথায় যাবে? মিতুল বলে, আমি জানি না। সায়ন বলল, সময় কম, বেশি দিনের জন্য যেতে পারবো না, তুমি যা ভালো বোঝো। সায়ন আর কথা বাড়ায় না। হিমাচল প্রদেশে সব সময় পাহাড় দেখে, তাই সমুদ্রে যাওয়াই ঠিক হয়। আবার কম সময় বেশি দূরেও যাওয়া যাবে না। সায়ন পুরী যাওয়ার প্ল্যান করে। পুরীর সমুদ্রে লাফালাফি ছুটোছুটি করে মিতুল ক্লান্ত।
জল থেকে উঠে এসে বাড়ির উপরে বসে পড়ে। সাথে সাথে সায়নও চলে আসে। চুড়িদারটা ভিজে মিতুলের শরীরে লেপ্টে গিয়েছে, অন্তর্বাস ভেসে উঠেছে। সায়ন বেশ উত্তেজিত হলো ওকে দেখে। মিতুলকে বলল, চলো হোটেলে ফিরে যাই। আর একটু থাকবে না? কাল আবার আসবো। মিতুল আর কিছু না বলে হোটেলে চলে আসে। ঘরে ঢুকে সায়ন মিতুলকে কোলে করে তুলে বাথরুমে নিয়ে যায়, শাওয়ারের নিচে। সায়নকে জড়িয়ে ধরে আদর করতে করতে একটা একটা করে জামাকাপড় খুলে দেয়। কাল রাতে নিজেদের বিছানায় আধো অন্ধকারে মিতুল আর সায়ন প্রথম এভাবেই কাছে এসেছিল, কিন্তু আজ দিনের আলো এভাবে একে অপরকে দেখে দুজনের সব ভুলে নিজেদের যৌবনের আনন্দ পুরোপুরি ভোগ করে। পরে বিছানায় দুটো শরীর এক হয়। দুটো দিন এইভাবেই কেটে গেল। তারপর দিন সায়নের অফিস থেকে জরুরি ফোন আসে, ওকে শীঘ্রই কাজে যোগ দিতে হবে। ওদের পুরীতে আরও 2 দিন থাকার কথা ছিল, কিন্তু কোনো উপায় না থাকায় ওরা ওই দিনই কলকাতায় ফিরে আসে। পরের দিন সায়ন হিমাচল প্রদেশে চলে যাবে। মিতুলের ভীষণ মন খারাপ। সায়ন মিতুলকে জড়িয়ে শুয়ে আছে আর বোঝাচ্ছে যে আবার তাড়াতাড়ি আসবে। মুখে বলল সায়ন জানে ছুটি পাওয়া কত কঠিন, তবু মিতুলের মন ঠিক রাখতে ও এটা বলেছে। বিয়ের 20 দিনের মধ্যে ওদের দূরত্ব অনেকটাই বেড়ে গেল। সায়ন কাজে যোগ দিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে। নিজে থেকে ফোন না করলে ওর সাথে যোগাযোগ করা সহজ নয়। বেস ক্যাম্পে তো ওরা প্রায় থাকেই না। মিতুল তো সারাক্ষণ ফোনের দিকেই তাকিয়ে থাকে। কখন বেজে ওঠে, দিন যায়, সপ্তাহ যায়। হঠাৎ একদিন ফোন আসে, তাও একটা কথা বলতে না বলতেই লাইন কেটে যায়। সায়ন নিজেও খুব একটা ফোন করতে পারে না। বাড়িতে ফোন আসলে সায়নের মা বাবাও কথা বলতে চায়। সবার আগে সায়নের মা বাবাই কথা বলেন, তাই মিতুলের সুযোগ আরও কমে যায়। মিতুল একাকিত্বে ভুগতে থাকে। অবসর সময়ে বিয়ের আর হানিমুনের ছবি দেখে আর মনের দুঃখে চোখের জল ফেলে। প্রায় 6 মাসের পর মিতুল ভালো খবর পায় যে সায়ন কিছুদিনের জন্য আসছে। সায়নের আসার খবর পেয়ে মিতুল আনন্দে লাফাতে থাকে। সায়ন কলকাতায় আসলে বেশ কটা দিন আনন্দ করে কেটে যায়। রাতে সায়নের আদর খেতে খেতে ঘুমিয়ে পড়ে মিতুল। দিনগুলো যেন নিমেষেই কেটে গেল। আবার মন খারাপের সময়। আবার কবে দেখা হবে কে জানে। প্রায় 1 মাস পরে সায়ন ফোন করে বলল ও দিল্লি এসেছে একটা কাজে, রাতে ওর মোবাইলে কল করবে। মিতুলের যেন সময় কাটতে চায় না। অনেকটা সময় কেটে যায়, সায়নের ফোন আসেই না। সায়ন বলেছিল যে আজকে শুধু ওকেই ফোন করে অনেক কথা বলবে। মিতুল নিজের ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে ভাবছে কখন ফোন আসবে। সেই সময় ওর ফোনটা বেজে উঠল। সায়নকে ভিডিও কল করেছে। ফোনের স্ক্রিনে সায়নের ছবি ফুটে উঠতেই মিতুল খুশি হয়ে বিছানায় উঠে বসে। সায়ন হোটেলের রুমে বসে মুখোমুখি দুজনে অনেক কথা বলে। 8 ঘন্টা কথা বলার পর সায়ন বলে, ড্রেসটা খোলো। না মানে খোলো না, দেখব। কতদিন দেখিনি। না যাও, তাহলে ফোন কেটে দিচ্ছি। না তাহলে দেখাও। মিতুল ধীরে ধীরে নাইটিটা খুলে ফেলে। কি করছো বলো তো? আমার ভীষণ লজ্জা করছে। এতে লজ্জার কি আছে, দেখাবে কি? মিতুল বলে, দাঁড়াও। মিতুল নিজের ব্রা খুলে সায়নকে নিজের সবটুকু দেখায়। সায়ন খুব খুশি হয়। সায়ন বলল, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। মিতুল বলে, আমারও তোমার আদর খেতে ইচ্ছে করছে সায়ন। অন্ধকার ঘর, একটুও নড়াচড়া করা যাচ্ছে না। হাত পা পিছন থেকে বাঁধা। সায়ন ধীরে ধীরে চোখ খুলে বোঝার চেষ্টা করতে থাকে কোথায় আছে। মাথার পেছনে অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটু পরে সায়ন আবার অজ্ঞান হয়ে পড়ল। অবচেতন মনে ও ভাবতে থাকে মিতুলের সাথে ফোনে কথা হওয়ার পর ওরা একটা দমন অভিযানে বেরিয়েছিল। তখনই দুষ্কৃতীদের হাতে ও বন্দী হয়। সে সময় কেউ ওর মাথার পেছনে আঘাত করে। তারপর সায়নের আর কিচ্ছু মনে নেই। চোখে মুখে জলের ঝাপটা পড়ায় আবার সায়নের জ্ঞান ফেরে। ঘরের ভেতর আবছা কিছু লোকেদের দেখতে পায়। মুখগুলো কাপড়ে ঢাকা। কেউ ওকে একটা চেয়ারে বসিয়েছে, হাত পেছন থেকে বাঁধা। লোকগুলোর মধ্যে কেউ ওকে কিছু প্রশ্ন করছে, কিন্তু সায়ন কিছুই মনে করে উঠতে পারছে না। ওর শুধু একটাই কথা মনে পড়ছে, যেখানে ও গুলি চালাচ্ছিল। এদিকে মিতুলরাও খুব চিন্তিত। সায়নের খবর অনেক দিন পাচ্ছে না। ওরা সায়নের বেস ক্যাম্পে অনেকবার যোগাযোগ করেছে, কিন্তু কোনো পাকা খবর পায় না। বেশ কিছুদিন পরে মিতুলরা সায়নের নিরুদ্দেশের খবর পায়। একটা অভিযানে গিয়ে ওনাকে আর ফেরেনি।
সায়নের বাড়িতে মিতুলের বাপের বাড়িতে শোকের ছায়া। মিতুল দু একবার অজ্ঞান হয়ে যায়। ওরা ভাবছে সায়ন হয়তো আর বেঁচে নেই, কিন্তু যেহেতু সেনাবাহিনী ওর মৃতদেহ পায়নি, তাই সায়নকে মৃত বলা যাচ্ছে না। সায়নের হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে ধীরে ধীরে একটু ঘোরাফেরা করে। আর্মির পোশাক আর ওর গায়ে নেই। লোকগুলো ওকে স্থানীয় পোশাক পরিয়ে দিয়েছে। মাথার ব্যথাটাও আর নেই বললেই চলে। সায়ন একদিন ঘর থেকে বেরিয়ে দেখে ও একটা গ্রামে আছে। চারিদিকে বিস্তীর্ণ সবুজ উপত্যকা, দূরে ধান ক্ষেত। সায়ন ঘরের বাইরে আসা একটি বয়স্ক লোক ওকে ইশারায় ডাকে ও কাছে যেতে বলে, বেটা ইধার আও। আবার বলে, তোমার নাম ক্যা হে বেটা? সায়ন কোনো উত্তর দেয় না। আবার বলে, ঘর কিধার হে? ঘর মে কন কন হে তোমারা? সায়ন লোকটার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কোনো প্রশ্নের উত্তর দেয় না। লোকটা হাল ছেড়ে দেয়। সায়ন উঠে পড়ে। এক পায়ে এগোতেই মাথাটা টলে যায়। ও কুসুম বেটি বাপক ঘর ছোড়ত। একটা 22-23 বছরের তরুণী দৌড়ে আসে। তারপর সায়নকে ধীরে ধীরে ঘরে পৌঁছে দেয়। এভাবে আরও মাসখানেক কেটে যায়। যে লোকগুলো সায়নকে বন্দি করেছিল তারা একদিন আসে, ওকে নানা কথা জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর না পেয়ে ওকে মারধর করতে শুরু করে। ওই বুড়ো লোকটা চিৎকার করে সায়নকে না মারার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু এই লোকগুলো কোনো কথা শোনে না। হঠাৎ কোথা থেকে কুসুম ছুটে এসে সায়নকে জড়িয়ে ধরে, ওকে না মারার জন্য বলতে থাকে। মার বন্ধ করে ওদের দলপতি, বলে, আজ ছোড় রাহু, ইসকা মুখ খোলাও নেই তো জান সে জায়গা। লোকগুলো চলে যায়। সায়ন কুসুমকে জড়িয়ে ধরে যন্ত্রণায় কাঁদতে থাকে। কুসুম বলে, বাবু সব ঠিক হো জায়গা। তারপর আরও বলে, বাবু তুমকো সচমুচ কুছ ইয়াদ নেই আ রা হ্যায়? সায়ন মাথা নাড়ে। আরও মাসখানেক পরে কুসুমের সেবায় সায়ন অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এদিক ওদিক ঘোরাঘুরি করে গ্রামের লোকেরা সবাই ওকে পছন্দ করে, আর মনে মনে এটা ভেবে দুঃখ পায় যে সায়নের বাড়ির লোকেরা কত না চিন্তা করছে। ওদিকে সায়নের মা বাবা অনেকটা ধাতস্থ হয়ে গেল। মিতুল কিছুতেই সায়নকে বলতে পারছে না। সায়নের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তগুলো কখনো ওকে হাসায়, কখনো খাদায়। মাঝে মাঝে ভাবের ঘোরে নিজের শরীরে হাত বোলায় আর ভাবে সায়ন আদর করছে। এভাবে আরও 2 মাস কেটে যায়। কুসুম সায়নের ঘরে এসে দেখে সায়নের ধুম জ্বর, জ্বরে কাঁপছে। কুসুম তাড়াতাড়ি করে এসে ওর বাবাকে খবর দেয়। দুজনে মিলে ফিরে এসে দেখে সায়ন জ্বরের ঘোরে ভুল বকছে, চোখ দুটো লাল হয়ে আছে। এই গ্রামে কোনো ডাক্তার নেই। প্রায় 5 কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্র, সেটাও রাতে খোলা থাকে না। কুসুমকে ওর বাবা বলল, তুম বাবুকে দেখো, मैं ঠান্ডা পানি লেকে আ রাহা হুঁ। কুসুমের বাবা চলে গেল। কুসুম সায়নের গায়ে আরও একটা কম্বল চাপিয়ে দিল। এই সময় কুসুমের বাবা ঠান্ডা জল নিয়ে আসে। তারপর বলল, মে বাহার হো। কুসুমের বাবা চলে যেতে কুসুম সায়নের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সায়ন জ্বরের ঘোরে বিড়বিড় করে অনর্গল কথা বলছিল, যা কুসুম কিছুই বুঝতে পারল না। কিন্তু জড়িবুটি ওষুধ সায়নকে খাওয়ালো। কুসুম কখনো সায়নের পায়ের পাতায়, কখনো হাতের তালু ঘষে ঘষে গরম করার চেষ্টা করতে থাকে। মাথায় জল ঢালাতে ভোর রাতের দিকে সায়নের জ্বরটা কমে আসে। কুসুম সায়নের শান্ত মুখের দিকে তাকিয়ে আছে। কুসুম একবারের জন্য 2 চোখের পাতা এক করেনি। ধীরে ধীরে রাত শেষ হয়ে আসছে। সায়ন উঠে বসার চেষ্টা করতে পারে না। কুসুম ওকে ধরে ওঠানোর চেষ্টা করে। সায়ন অস্ফুটে বলে, জল। কুসুম সায়নের জন্য জল এনে ওকে খাওয়ানোর ব্যবস্থার চেষ্টা করলো। একটু জল খেয়ে সায়ন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কুসুম তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরল। সায়নও কুসুমকে জড়িয়ে ধরে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শে কুসুমের শরীর অবশ হয়ে আসে। কুসুম সায়নকে আবার শুয়ে দেয়, কিন্তু সায়ন কুসুমকে না ছেড়ে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। সায়ন কুসুমের গালে গলায় চুমু দিতে থাকে। কুসুমের সারা শরীরে এক অজানা শিহরণ খেলে গেল। নতুন সকালকে সাক্ষী রেখে সায়ন কুসুমের মধ্যে প্রবেশ করে। কুসুম নিষ্পাপ ভালোবাসা, ওর সব কিছু সায়নের হাতে তুলে দেয়। কুসুম আর সায়নের শাদী। দুজনের ভালোবাসার ফুল কুসুমের গর্ভে ফুটেছে। কুসুম ভেবেছিল যে ওর বাবু হয়তো শুধু ওর শরীরটা নেবে, ওকে না। কিন্তু সায়নের প্রতি প্রবল ভালোবাসায় কুসুম ওর শরীরটা বারবার সায়নকে দিয়েছে।
এরপর সায়ন যখন কুসুমকে বিয়ে করতে যায় তখন কুসুম খুশিতে পাগল হয়ে ওঠে। বিয়ের রাতে কুসুম সায়নকে আদর করতে করতে ওদের মাঝে তৃতীয় অস্তিত্বের কথা জানায়। সায়ন খুব খুশি হয়। দিন কেটে যায়। কুসুম 9 মাসের গর্ভবতী। সায়ন ওকে কোনো কাজ করতে দেয় না। যেটুকু যা করার সায়ন করে। কুসুমকে সবসময় চোখে চোখে রাখে। একদিন হঠাৎ ওদের গ্রামে কিছু দুষ্কৃতী ঢুকে আসে। তাদের মধ্যে দুজন সায়নদের ঘরে আশ্রয় নেয়। কুসুমের মাথায় বন্দুক ঠেকে ওরা সায়নদের নজরবন্দি করে। দুষ্কৃতীদের ধরতে পুরো গ্রাম আর্মি বাহিনী ঘিরে ফেলে। শুরু হয় গুলির লড়াই। আর্মির লোকেরা এক একটা ঘরে ঢুকে ঢুকে তল্লাশি করেছে। কুসুমের মাথায় দুষ্কৃতীর বন্দুক রাখাটা সায়ন সহ্য করতে পারে না। সুযোগ বুঝে একটা দুষ্কৃতীকে ঘায়েল করে ওর বন্দুকটা ছিনিয়ে নেয়। অন্য দুষ্কৃতীটি কিছু বুঝে ওঠার আগে সায়ন গুলি চালায়। বাইরে তখন গুলি আর গ্রেনেডের লড়াই শুরু হয়েছে। কুসুমের বারণ না শুনে সায়ন বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে। গুলিবিদ্ধ হয়ে সায়ন হাসপাতালে ভর্তি। জ্ঞান ফিরতে মিতুলের নাম ধরে চিৎকার করে ওঠে। সেনাবাহিনীর লোকেরা তাড়াতাড়ি ছুটে আসে। সায়নের সব কথা শুনে বেস ক্যাম্পে খবর পাঠানো হয়। সেখান থেকে সায়নের বাড়িতে খবর যায়। মিতুলের বাড়িতে যেন বাজ পড়ে। মিতুল পরের দিন শ্বশুরমশাই আর বাবাকে নিয়ে রওনা দেয়। সেখান থেকে সেনাবাহিনীর বেস ক্যাম্প হয়ে হসপিটাল। দীর্ঘ 1.5 বছর পর মিতুল আর সায়ন মুখোমুখি। দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মিতুল সায়নকে জড়িয়ে ধরে চুমু খেল। এই সময় ডাক্তারবাবু সায়নকে তাড়াতাড়ি আসতে বলে, কারণ কুসুমের শরীর খুব খারাপ। সায়নের মনে পড়ল সেই দিন ঘর থেকে বন্দুক নিয়ে বেরিয়ে যাবার পর ওদের ঘরের সামনে একটা গ্রেনেড ফাটে। আর ওর কিছু মনে নেই। সেনাবাহিনীর লোকেরা সায়ন আর কুসুমকে হাসপাতালে ভর্তি করে। সায়ন গিয়ে দেখে কুসুমের শরীর অর্ধেক ঝলসে গিয়েছে। জোরে জোরে শ্বাস টানছে। ওর শেষ সময় উপস্থিত। নার্স একটা ছোট বাচ্চা নিয়ে আসে, এক কন্যা সন্তান। সায়ন আর কুসুমের ভালোবাসার চিহ্ন। সায়ন হাত বাড়ানোর আগেই মিতুল বাচ্চাটাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরে। কুসুমের জন্য সায়ন আজ মিতুলের পাশে দাঁড়িয়েছে। মিতুল আর সায়নের 2 চোখে জল। কুসুমের ঠোঁটের কোনায় হালকা হাসি। ধীরে ধীরে ওর চোখ বন্ধ হয়ে এলো। সারা আকাশ বাতাস জুড়ে একটাই কথা ভেসে আসছে, বাবু তুম বাস খুশ রহো, এই চাঁদ হে। তো বন্ধুরা, আজকের গল্পের সমাপ্তি এইখানেই। তো বন্ধুরা, কুসুমের ভালোবাসা আপনার মনকে কতটা ছুঁলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।